গেছে। এ ভাই এ ভাই এ ব্যাগ রেখে গেছেন, এ তো চলেই গেল। ও মাই গড, এই ব্যাগের মধ্যে তো টাকা রে ভাই। তাহলে তোকে জানে মেরে ফেলবো হারামির বাচ্চা। যে কথা বলেছি সে কথাটা মনে রাখিস, আর যদি মনে না থাকে তাহলে এইভাবে ধরে জিপটা টেনে ছিঁড়ে ফেলবো। এই বাড়ি ঘরে কেউ আছেন? কেউ আছেন বাড়ি ঘরে? স্বামী স্ত্রী কোনো প্রমাণ আছে? ওই মহিলাকে ডাকেন, ডাকেন ওই মহিলাকে। বা ওই বা মা কি কয় পুলিশ আইছি। এই দাঁড়া বলছি, দাঁড়া। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কই গেছিলে? এই যে একটু মরে গেছিলাম চা খাইতে। হ্যাঁ আচ্ছা ভালো। সোহেল ভাইয়ের বিষয়ে কিছু কথা কইতে চাইছিলাম আপনার সাথে। সুয়েলের বিষয়ে আমার সাথে কথা? কি কথা কও কও শুনি। চাচা কি যেন কমো, আপনি এত কষ্ট কইরা আপনার ছেলেটার এরকম ভাবে মানুষের মতো মানুষ করলেন, হ্যাঁ চাকরি বাকরি কইরা আপনারা দেখাশোনা করব। হ্যাঁ আপনি বুড়া হয়ে গেছেন, হ্যাঁ হ্যাঁ। আপনিও তো এখন কাজ কাম করতে পারেন না, না কিন্তু কেমনে যেন কই। আরে বাবা কি হয়েছে খুলে কও, আমার এত পেশাও না কও। আরে আপনার ছেলেরা দেখলাম একটা মেয়েরে নিয়ে রিস্কা দিয়া ঘোরাঘুরি করতে। কি আমার আমার সোহেল? না তুমি মিথ্যা কথা কইতেছ, তুমি মিথ্যা কথা কইতেছ। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ওই খোদা তুমি তো সব দেখছো। আমার এই পোলা লেগে ওর মা বাড়ি বাড়ি কাম করে টেয়া জোগাড় করতেছে লেবার লেগে। লেবার শেষ হওয়ার আগেই ওর মারা মরে গেল। মরার আগে কই গেল, ওগো আমার সোহারের মানুষ হইল। আমি ওর মার কথা রাখবে যে এই বুড়া বয়সে রাস্তায় রাস্তায় কলা বিক্রি করে আমি পুলার লেবারে কত দিছি। আর আর তুমি কইতেছ আমার সোহেল অন্যরা মায়ের লোক কথা কইতেছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বাবা আমাকে ডেকেছো? হ্যাঁ, আমি এসব কি শুনছি? মানে কি শুনছো? মানেটা তুমি বোঝো না না? গ্রামের লোকজন, আশেপাশের লোকজন এসব কি বলছে তোমার সম্পর্কে? কি বলছে বাবা? আমি কি বলছি তুমি বুঝতে পারছো না? কে এই ছেলে? ওর নাম কি? সোহেল। ও কি করে? বাবা ও পড়াশোনা করে। ওর বংশ পরিচয় কি? বাবা ও আমাদের মতো রিচ কোনো পরিবার থেকে বিলং করে না, খুবই সাধারণ পরিবার থেকে বিলং করে। বাহ, তুমি বিলং করো না? খুব সাধারণ পরিবার তুমি বিলং করা শিখেছো না? এই জন্য তোমাকে শহরে রেখে কারি কারি টাকা খরচ করে তোমাকে আমি লেখাপড়া শিখিয়েছি এই দিন দেখার জন্য না? তুমি গ্রামে এসে সাধারণ একটা ছেলের প্রেমে পড়েছো, তাহলে আশেপাশের লোক যা বলছে সব সত্য না? বাবা জানো তো গ্রামের মানুষজন একটা হলে আরেকটা বানিয়ে বলে, তুমি কেন তাদের কথায় কান দিচ্ছ? কেন, তুমি তো বললা। আমি ওকে ভালোবাসি, এটা সত্য বাবা। তুমি একবার ওর সাথে দেখা করো, ওর সাথে দেখা করে তারপরে তুমি যে কোনো একটা সিদ্ধান্ত নাও। চুপ! আমি যাবো ওই ছোট লোকের সঙ্গে দেখা করতে না? তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সামনে দাঁড়িয়ে বলো ওই ছোট লোকের সঙ্গে আমি দেখা করব না? বাবা তুমি না জেনে না বুঝে ওকে বারবার কেন ছোট লোক বলছো, কেন ওকে গরিব বলতেছো বলো তো? হতে পারে ওদের ফ্যামিলিটা একটু দুর্বল বাবা, আমাদের মতো না, কিন্তু ছেলেটা পড়াশোনায় অনেক ভালো। তুমি একবার ওর সাথে মিট করো, তাহলেই বুঝতে পারবে। তোর এত অধপতন, তুই আমার মুখে মুখে কথা বলিস আজকে তোকে। কি করছো তুমি? মেয়ে এখন বড় হয়েছে, তুমি মেয়ের গায়ে হাত তুলবে? তুমি যাও, আমি মেয়েকে বোঝাচ্ছি। ভালো করে বোঝাও, এরপর যেন আর কোনো রকম ভুল না করে, না হলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। হ্যাঁ, যাও তুমি। চুপ করো মা, তুমি অন্তত আর আমাকে এসব বোঝাতে এসো না। আমি বুঝি বাবা একদম অন্ধ হয়ে গেছে মা, বাবার সাথে অন্তত তুমি তাল মিলিও না। মা
বিশ্বাস করো মা, সোহেল ছেলেটা অনেক ভালো। তুমি একবার অন্তত ওর সাথে কথা বলে দেখো। বাবার মতো করো না মা। দেখ, তোর বাবা এই সম্পর্ক কোনোদিনও মেনে নেবে না, বোঝার চেষ্টা কর। মা, আমি তোমাদের কারো কথা শুনতে পারবো না। দেখো, বাবা না কাঁচের চশমা পরে আছে, টাকা ছাড়া সে চোখে কোনো কিছুই দেখতে পায় না। একটাবার ছেলেটার সাথে তো দেখা করতে পারতো, তাই না? তারপর ওকে জাজ করতে পারতো, কিন্তু না। তুমি একবার খেয়াল করেছো কিভাবে কথা বললো আমার সাথে? আমার গায়ে পর্যন্ত বাবা কোনোদিন আমার সাথে উচ্চস্বরে কথাই বলেনি, আর বাবা আজকে আমার গায়ে হাত তুলতে চাইলো। মা ব্যাস হয়েছে, ঠিক আছে, শান্ত হ, কুল। আমি ওই ছেলের সাথে কথা বলবো। ছেলের নাম কি? সোহেল। বাড়ি কোথায়? আমাদের কলেজের পিছনেই ওদের বাড়ি। ঠিক আছে, আমি ওই ছেলের সাথে কথা বলবো। যা, মাথা ঠান্ডা করে রুমে যা, আমি তোর বাবার সাথে কথা বলতেছি। মা, তুমি যেভাবে হোক বাবাকে কিন্তু বুঝিয়ে বলবে, ঠিক আছে? ঠিক আছে, আমি ওই ছেলের কাছে যাব, সেটা তোর বাবাকে কিছুই বলার দরকার নেই, কারণ তোর বাবা যেতে দিবে না। তুই যা, আমি ওই ছেলের সাথে কথা বলবো। যা। আজকে ওরা মারি হারাম, ওরা আজকে মারি বেলাম আমি। আমার সব আশা আকাঙ্ক্ষা তুলে ঝট করে ও মায়ের এই হারাম দাদা, তোরা মারি হারাম, মারি হারাম আমি। তোমার কি 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 হয়েছে তোমার? তুমি কি? এমন করতেছো কেন? কি হয় নাই স্যার, কি হয় নাই? হ্যাঁ, তখন বাউ ভারী ভারী কাম করে তোরে লেবার খরচ দিছে, মরার আগে কই গেল আমার শরীরে তুমি লেবার করে তোর মনে পড়ার কিচ্ছুই। আমি রাস্তাতে কলা বেঁচে তোর আমি লেবার খরচ চালালাম, আর তুই লেবার শেষ কর না করে তুই এই এক মেয়ের সঙ্গে রিক্সাতে খরচ তুই আমার সব ফ্ল্যাট করে দিলি। আব্বা, তুমি এই ব্যাপারটাকে নিয়ে এত সিরিয়াস কেন দেখতেছো? তোমাকে কে কি বলছে আমি জানি না। আমি নষ্ট কেন হব? নষ্ট হওয়ার বয়স আমার আছে, সেই বয়স তো আমার নাই আব্বা। আমি এখন ভার্সিটিতে পড়াশোনা করি, আমি একজন গ্র্যাজুয়েট ছেলে, আমার একজন বন্ধু বান্ধব থাকতেই পারে, এটা কমন ব্যাপার। আর এইটা নিয়ে তুমি এত উত্তেজিত হচ্ছ? তাইলে ফারুকে কোন যায় তুই আর মেয়ের ওই কথা কইতাছ স্যার? আব্বা, আমি যেহেতু ভার্সিটিতে পড়ি, একটা মেয়ের সাথে কথা বলতে পারি, একটা ছেলের সাথেও কথা বলতে পারি, এইটা তো খারাপ চোখে দেখার কিছু নাই আব্বা। ওর সাথে কথা বলতেছে আমার বন্ধু মানুষ, ও তোর সঙ্গে পড়ে? আমার সাথেই পড়ে, আমরা একই ক্লাসমেট। দেখছে বাবা, এই ফারুকে কি আছে কি করে হারালো বাবা। আসলে আমি ভুল বুঝে তোরে মারবার চাইছি বাবা, তোরা দিদি এই ফোন তোরা শুনে আসন দেই বাবা, আজকে তোরে মারবার গেছি, মাফ করে দে আমার বাবা, মাফ করে দে তুমি আমার আব্বা, তুমি আমাকে শাসন করবে, ধমক দিবে। বাবা। তাহলে তুই যে চাকরি পাইলে না, আমার আর কষ্ট দিস না বাবা, এই ঘরে আর থাকবো না, ভালো ঘর ভাড়া নিয়ে দেখতে পাবি। আব্বা, আমরা ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। আজকে তুমি আমাকে কলা বিক্রি করে এই পর্যন্ত নিয়ে আসছো। তোমার ছেলে একজন গ্র্যাজুয়েট, তোমার ছেলে একজন ভার্সিটিতে পড়ে, তুমি কত কষ্ট আমার জন্য করছো। একটু ধৈর্য ধরো, আমার অনেক বড় একটা চাকরি হবে আব্বা। তাই আমি আল্লাহ কাছে দোয়া করি, হ্যাঁ আল্লাহ ওর মায়ের আশা আকাঙ্ক্ষা পূরণ করে তুমি ভস্ত চাকরি দিও, দোয়া করতেছি আল্লাহ চাকরি দিব তোর। আমি খুব কান দিলাম, কত কষ্ট করলাম, কত রে বাবা। ফকিন্নির বাচ্চা, ফকিন্নির এত বড় সাহস আমার মেয়ের সাথে প্রেম করে। ও জানেই না যে কত বড় লোকের মেয়ে আমার মেয়ে। আজকে ওরে যেইখান থেকে হোক ওরে খুঁজে বাই করুন। এই ভাই, এই ভাই, একটু দাঁড়ান তো ভাই। হ্যাঁ বলেন। ইয়ে সোহেল নামের কাউকে আপনি চেনেন? সোহেল? কোন সোহেল? ভার্সিটিতে পড়াশোনা করে। ও সোহেল ভাই, হ্যাঁ হ্যাঁ চিনি তো। আচ্ছা, ওদের বাড়িটা কোথায়? সোহেল ভাইদের বাড়িটা হচ্ছে এই যে এদিকে যাচ্ছেন তো আপনি, হ্যাঁ, এই যে সামনে যে একটা বাড়ি পাবেন, তারপরে যে টিনের বাড়িটা, ওইটাই সোহেল ভাইদের বাড়ি। ও আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি ওইদিকেই যাচ্ছি, আপনি আমার সাথে আসুন, আমি দেখা দিচ্ছি। ঠিক আছে। সোহেল ভাইরা কি আপনাদের আত্মীয় হয়? না না, তেমন কিছু না। হ্যাঁ, এই যে এইটাই হচ্ছে সোহেল ভাইদের বাড়ি। ও আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে জানায়। ঠিক আছে।
এই বাড়িতে কেউ আছে? হ্যাঁ, জি, বাড়িতে কেউ নাই? কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? জি, আমার নাম সোহেল। এটা কি তোমাদের বাড়ি? জি, আমার বাড়ি, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। চুপ! আচ্ছা, তোর লজ্জা লাগে না এই কথা কইতে? তুই কোন সাহসে ব্রাহ্মণ হইয়া চাঁদের দিকে হাত বাড়াইছস? হ্যাঁ, তুই কি জানোস ইভা কার মেয়ে? ইভার দিকে হাত বাড়ানোর সাহস তুই কোথায় পেলি? দেখুন, আমি জানি এবাদের আর্থিক অবস্থা অনেক বিশাল। আমি গরিবের ছেলে, গরিবের সন্তান। আমি ইভাকে সব কিছু বুঝিয়ে বলছি, কিন্তু আমি যে শুধু ইভাকে একা ভালোবাসি ব্যাপারটা কিন্তু তা নয়। ইভাও আমাকে ভালোবাসে। আমি তোর মুখ থেকে এই কথা আর একবারও শুনতে চাই না। আমার মেয়ে কাকে ভালোবাসে না বাসে সেটা আমি তোর কাছ থেকে জানতে চাই না, কিন্তু আমি তোর একটা কথা বলার জন্য আসছি। আমার মেয়ের পেছনে যদি আর কোনোদিন তোরে দেখছি ঘুরতে, আমার মেয়ের সাথে যদি সম্পর্ক রাখিস তুই, সেদিন তোর একদিন কে আমার একদিন। আর আমি যে কি করতে পারি সেটা তুই ভালো করেই জানিস। আপনি শুধু শুধু আমাকে দোষারোপ করতেছেন। এই জন্যই দোষারোপ করতেছেন কারণ আমরা গরিব মানুষ, আমাদের আর্থিক অবস্থা খারাপ। আপনাদের সাথে পাল্লা দেওয়ার মতো আর্থিক অবস্থা আমাদের নেই। আমি তো আপনার মেয়েকে একা ভালোবাসতে যাইনি। আপনার মেয়ে আমাকে ভালোবাসে, আমি আপনার মেয়েকে ভালোবাসি। আপনার মেয়ে আমার সম্পর্কে সব কিছু জানে, আর আমার সম্পর্কে সব কিছু জানার শর্তেই সে এই ভালোবাসায় মত দিয়েছে। শুধু শুধু কেন আমাকে দোষারোপ করতেছেন? দেখ, আমি তোর কাছ থেকে এখানে কোনো বক্তৃতা শুনতে আসিনি। আমি তোকে যা বলেছি তুই কান খুলে শুনে রাখ। আর যদি তুই আমার কথা বুঝতে না পারিস তাহলে তোকে জানে মেরে ফেলবো, হারামির বাচ্চা। যে কথা বলেছি সে কথাটা মনে রাখিস, আর যদি মনে না থাকে তাহলে এইভাবে ধরে জিপটা টেনে ছিঁড়ে ফেলবো। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ভালো আছেন? হ্যাঁ সোহেল, ভালো আছি। আচ্ছা সোহেল, তুমি এই যে রামপুর উচ্চ বিদ্যালয় থেকে 6 থেকে 10 পর্যন্ত রোল নাম্বার তোমার 1 ছিল, এসএসসি পরীক্ষায় তুমি স্টান্ট করেছো। আমি আশা করেছিলাম, এলাকাবাসী আশা করেছিল, গ্রামের লোকজন আশা করেছিল, তোমার বাবা আশা করেছিল তুমি বড় একটা অফিসার হবে, সবার মুখ উজ্জ্বল করবে। কিন্তু একটা মেয়ের জন্য সোহেল তুমি এগুলো কি শুরু করেছো? আমাদের মুখে তো চুনকালি লেগেছে, তোমার বাবার মুখে চুনকালি লেগেছে, এলাকার মানুষের মুখে চুনকালি লেগেছে। তোমার কাছ থেকে তো এগুলো আশা করিনি সোহেল। সরি স্যার, আসলে পরিস্থিতিতে পড়ে কোথা থেকে কোথা চলে গেছি আমি নিজেও বুঝতে পারিনি। তবে এখন বুঝতে পারতেছি যে আসলে আমার পূর্বে যা করছি আমার করাটা উচিত হয়নি। আমার গরিব বাবা আমার জন্য কত কষ্ট করছে, কত শ্রম দিছে আমার পিছনে। আমি আমার বাবার দুঃখটাও বুঝতে পারিনি। আমি চেষ্টা করব নিজেকে সংশোধন করার স্যার। হ্যাঁ ঠিক সোহেল, আমি খুব খুশি হলাম তোমার কথা শুনে। তুমি একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তুমি যে সিচুয়েশনটা বুঝতে পেরেছো আমি খুশি আছি। আমি চাই সামনে যে বিসিএস পরীক্ষা এটাতে তুমি অ্যাটেন্ড করো, এবং আমি আশা করি এই বিসিএসে অ্যাটেন্ড করলে তুমি অবশ্যই বিসিএস পাস করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে এবং ভালো একটা চাকরি পাবে। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, আপনি আমার জন্য দোয়া করবেন। সোহেল, তোমার জন্য তো আমি দোয়া করি। তুমি স্কুলের শত শত ছাত্রছাত্রীর মধ্যে 1 নাম্বার ছিলে, এই জন্য তোমার কাছে আমার প্রাপ্তি অনেক। তোমার এই অসুস্থ বাবার কথা চিন্তা করে তুমি এই পথ ছেড়ে আবার পড়ালেখায় আসো, আমি এই আশা করি। ঠিক আছে সোহেল? জি স্যার। ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। বাজান, কি হয়েছে? এরকম চিন্তা করতেছো কে? কি হয়েছে কও? আব্বা, হ্যাঁ, আমি তোমার কাছে কখনো মিথ্যে কথা বলিনি। আমার যখন যা ঘটছে তোমার সাথে শেয়ার করছি। হ্যাঁ কও, কি হয়েছে? আজকে মনটা অনেক খারাপ,
খুবই কষ্ট লাগতেছে আমার। কিসের লাগে তোমার কষ্ট? আমার কাছে কও, তোমার আর কেনা আছে, তার কাছে কবা। আবার কিছুদিন আগে ফারুক তোমাকে একটা কথা বলছিল না, যে একটা মেয়েকে নিয়ে আমি রিক্সায় ঘোরাঘুরি করতেছিলাম? হ্যাঁ কইছে তো, ওটা তোমার বন্ধু হয়। বন্ধু? হ্যাঁ, কিন্তু আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি আব্বা। কি কও বাবা? মেয়ের পরিবার অনেক বড় লোক, আমরা গরিব বলে মেয়ের বাবা চায় না আমার সাথে তার মেয়েকে বিয়ে দিক। এখন আমরা তো দুজন দুজনকে ভালোবাসি, কেউ কাউকে ছাড়া বাঁচতে পারবো না আব্বা। বাবা তুই এটা কি করছিস বাবা? হ্যাঁ, বামুন হইয়া সাদা আট বারাসের বাবা? না আব্বা, হ্যাঁ, ভুলে যা, ভুলে যা। ওই তো আমাকে ভালোবাসছে, ওই আমাকে ভালোবাসার আশ্বাস দিছে, আমরা সংসার করব, সারা জীবন একসাথে থাকবো, এই স্বপ্ন ও আমাকে দেখাইছে আব্বা। এখানে তো আমার কোনো দোষ নেই, কিন্তু ও আমার সাথে সংসার করতে রাজি আছে। হ্যাঁ। ওর কথা আমার পরিবার মেনে নিক বা না নিক তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যদি রাজি থাকি তাহলে ও চাইলে আমি যে কোনো মুহূর্তে বিয়ে করতে পারবো। বাবা আমি মূর্খ সরল মানুষ, কিছু না বুঝলেও ভালোবাসাতে যে কি এইটা আমি বুঝি বাবা। হ্যাঁ, আমি তোর মা হয়েছে কত ভালোবাসতাম, আমি আজকে অনুভব করতেছি। আমি এইটা জানি বাবা, কেউ যদি কারো ভালোবাসে, যদি তার জীবনে না পায়, তার জীবনটা বাবা মরুভূমির মতো হয়ে যায়। আমি চাই না বাবা তোমার জীবনটা নষ্ট হোক। আচ্ছা ওই মায়াটা কি তুমি কইলো তোমার সঙ্গে আয় বলবো? আব্বা, হ্যাঁ? আমি যখন ওকে বলবো আসতে, ও তখনই ছুটে চলে আসবে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তো চিন্তা ভাবনা করতেছি আমার চাকরির জন্য। ওদিকে আমি সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করছি, কখনো আমাকে সেখানে যেতে হয় আমি তো নিজেও জানি না। আমাকে দুইটা টেনশনের ভুক্তভোগী হতে হচ্ছে। বাবা তুমি যে কথা কইলে, হ্যাঁ, তাতে আমি বুঝতেছি। হ্যাঁ, মায়ের বাপ যদি ধনীও থাকে, তাহলে এটা যদি জানাজানি হয়ে যায়, তাহলে তারা জোর করে আর এখন বিয়ে দেওয়া লাগবো। আর তুমি করতেছো, তুমি চাকরি লাগে ওই দরখাস্ত নাই করছো, চাকরি আলাই দেবে, আলাই যদি তোমার বাসায় রাখে, হ্যাঁ, চাকরি তুমি পাবাই। বাবা আমার কোনো আপত্তি নেই বাবা, তুমি যদি তারা ভালোবাসে থাকো, আমার এটা মত আছে, আমি তোমার অনুমতি দিলাম বাবা। তুমি ওই মায়াটা নিয়ে তুমি ঝাউগা কোনো আনো, হ্যাঁ, চেষ্টা করে চাকরি বাকরি পাবা, পাইলে বাবা এই বাবা বুঝা যাস না বাবা, বুঝা যাস না বাবা। আমি তোমাকে হাজারবার বলছিলাম গ্রামে যাব না, এই গ্রামে এসে আমার সমস্ত সর্বনাশটা হয়ে গেল, সব তোমার জন্য। শোনো, মুন্নিকে ফোন দাও, ওরা যেন কোনো কোনো মুন্নির ওখানে আশ্রয় নিতে না পারে। দেখো ফোন দিয়ে। হ্যালো মুন্নি, মা তোদের ওইখানে কি ভাগেছে? না, ওকে তো বাড়িতে কোথাও খুঁজে পাচ্ছি না। জানি না, একটা ছোট লোকের বাচ্চা, ফকিনের বাচ্চা, এই গ্রামের গেও ভূত চাষবাস করে না কি করে জানি না, আমি কিছু জানি না। সেই ছেলেটাকে তোর বোন ভালোবেসে ফেলেছে। আমার মনে হচ্ছে ওই চাষার বাচ্চা, চাষার হাত ধরে ও চলে গেছে। আমার খুব টেনশন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি তোর বাবাকে আমি বলতেছি। রাখ তাহলে, ওকে। কি যায়নি তো না? সে তো বুঝলাম তোমার কথায়। মামা, মামা, মামি, মামা। কিরে তুই আমার বাড়িতে? আর কোথায় যাব মামা, তুমি ছাড়া আর কে আছে বলো তো? ও ওয়ালাইকুম আসসালাম। তুই তাহলে এই ফকিন্নির বাচ্চাকে বিয়ে করেছিস? তোর মা আমাকে ফোন দিয়েছিল। দেখি ভা, মানুষের ধৈর্যের একটা সীমা আছে, ওকে ভুলে যা, ভুলে গিয়ে বাপ মার কাছে ফিরে যা। আমি তো ওকে ভালোবাসি, এর জন্য ওর হাত ধরে আমি পালিয়ে এসেছি। এখন বাড়িতে গেলে যে আমাকে কি করবে ওইটা তুমি ভালো করেই জানো। আমি কোথাও যাব না মামা, তুমি আমাকে তোমার বাড়িতে আমাকে কিছুদিন থাকতে দাও। বাস, আর একটা কথাও শুনতে চাই না। ইভা, চোখে রঙিন চশমা পরে আছিস,
যার কারণে অনেক জিনিস তুই কিন্তু বুঝতে পারছিস না। এখনো সময় আছে। তুই যদি ওকে ছেড়ে আমার বাড়িতে সারা জীবন থাকিস, আমি থাকতে দিব। ওকে নিয়ে 1 সেকেন্ডের জন্য আমার এই বাড়িতে থাকতে পারবি না। বের হয়ে যা, বের হয়ে যা। চলে যাচ্ছি মামা। যেখানে তোমার কোনো সম্মান নেই সেখানে আমিও থাকতে চাই না। চলো। কত বড় স্পর্ধা, আমার কথাও শুনে না। দেখি দেখি তুই ওকে নিয়ে কেমন করে সুখে থাকিস, তাও দেখি। তুই তুই এই বাড়িতে কেন আসছিস? তোর লজ্জা লাগলো না? তোর বিবেক একটাবার বাধা দিল না? তুই বাবা মার কথা, আমাদের কারোর কথা চিন্তা না কইরা এরকম একটা খেত পোলার হাত ধরে তুই কেমনে পালায় আসলি? আপা প্লিজ, এই মাত্র মামার বাড়ি থেকে আসছি। মামা যা না তাই বলে অপমান করে তারপর বাড়ি থেকে বের করে দিচ্ছে। অ্যাটলিস্ট তুই এখন এমন করিস না। তোর সাথে কি করব? তুই কি ভাবছিস? তুই আরে হারামজাদাকে আমি এখন পুজো করব? আরে তুই কি ভুলে গেছিস তুই কোন ফ্যামিলির মেয়ে? তুই বাবার কথা একটাবার চিন্তা করলি না? এই ছেলের কি আছে? না আছে শিক্ষাগত যোগ্যতা, না আছে পরিবারের মান সম্মান, না আছে কোনো স্ট্যাটাস। আমাদের সাথে কোনো দিক দিয়ে যায়? খেত কামারে কাজ করে মূর্খ ভাদাইম্মা একটা পোলা। ব্যাস, তোর বাড়িতে জায়গা দিবি না ওইটা ভালো কথা। এত কথা বলার রাইট আমি তোকে দেইনি। ও আমার হাজবেন্ড, কথা বলার আগে বুঝে শুনে বল আপা। আরে তোর সাথে কথা বলতো আমার রুচিতে বাজছে। আমি ভবিষ্যতে ভুলে যাব যে আমার একটা ছোট বোন ছিল। শোন, এক্ষুনি তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। আর বড় বোন হিসেবে তোর আমি একটা কথা বলি, যদি ভালো চাস তাহলে এই ছেলেরে ছেড়ে দিয়ে তুই বাবা মার কাছে ফিরে যা, তাতে তোরই ভালো হবে। আপা একটু বুঝ, আমি এখানে তোর সাথে ঝগড়া করতে আসি নাই, আর আমি এসব কথা শুনতে আসি নাই। আমার জাস্ট কয়েকটা দিন একটু সময় দে, ও ভালো একটা চাকরি পেলে আমরা এখান থেকে চলে যাব, প্রমিস। তুই থাকতে চাইলে আমার কোনো বাধা নাই, তুই থাক। আমি আব্বা আমাকে ফোন দিচ্ছি। কিন্তু এই ছেলে যদি এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে না যায় তাহলে আমি পুলিশ ডেকে পুলিশের হাতে ওকে ধরাই দিব। হইছে, বলছস না? আর কিছু তোর বলতে হবে না। থাকবো না তোর বাড়িতে, চলে যাচ্ছি। চলো। আমারে চিনে না, বুঝার পর থেকে, জন্মের পর থেকে আমারে দেখতেছে কিভাবে ঢেডি ঢেডি করে চলে আসছে। মনটা চাইছে স্যান্ডেলটা খুলে মারি। সহ্য কথাকার রগে আমার মাথাটা ফেটে যাচ্ছে, মেজাজটা এত খারাপ লাগতেছে। কি হয়েছে তোমার? এত চিল্লাচ্ছ কেন? কি হওয়ার বাকি আছে? মুখে চুনকালি পড়ছে। আচ্ছা, ইভার গলা শুনলাম, ও আসছিল নাকি? হ্যাঁ, ও একটা ছোট লোক, 3rd ক্লাস গরিব কৃষক ছেলেরে বিয়া কইরা আমার বাড়িতে এসে উঠছে। আবার কিভাবে বলে, এটা আমার হাজবেন্ড, আপু জাস্ট কয়েকটা দিন তোর এখানে থাকবো, ও একটা চাকরি বাকরি পেলে আমি চলে যাব। মনটা চাইছে, বিশ্বাস করো, ওরে রাইখা ওই ছেলেরা আমি জোতা দিয়া পিটি। আব্বা আমারে ফোন দিছিল, বলছে ওই ছেলের হাত ধরে পালায় গেছে। আব্বা আম্মা ওইদিকে প্রচুর টেনশন করতেছে। বংশের মুখে চুনকালি মারতে ও 2বার ভাবে নাই। রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। উফ, আমি আর হাঁটতে পারছি না। আমার পা অনেক ব্যথা করতেছে, আমার অনেক ক্ষুধাও লাগছে। দেখো, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। হাঁটতে হাঁটতে তুমি আমি দুজনে ক্লান্ত। তোমার মামার বাসায় গেলাম, সেখান থেকে আমাকে অপমান করলো। তোমার বোনের বাসা থেকে অপমান করলো। আমি বলছিলাম কি, কেউ যেহেতু আমাকে জামাই হিসেবে মেনে নিচ্ছে না, তারা চায় না যে তুমি আমি স্বামী স্ত্রীর সংসার করি। তুমি বরং তুমি তোমার বাড়িতে ফিরে যাও। খবরদার, এই কথা এখন বলছো তাই কিছু বললাম না, আর কখনো এরকম কথা বইলো না। বাসায় চলে যাওয়ার জন্য কিন্তু আমি তোমার সাথে আসিনি। তুমি এইভাবে কথা বলতেছো আমার সাথে। দেখো, আমি ছোটবেলা থেকে কষ্ট করে এই পর্যন্ত আসছি। তোমার তো কষ্ট করার অভ্যাস নেই। এই যে দুইটা বাড়ি থেকে আমাদেরকে তাড়িয়ে দিল, আমি যে তোমাকে আমার আত্মীয় স্বজনের বাড়ি থেকে উঠবো, আমার তো ওরকম কেউ নেই। আমি কোথায় গিয়ে উঠবো বলো? প্রয়োজনে আমি তোমার সাথে রাস্তায়ও থাকতে রাজি আছি, কিন্তু দয়া করে তুমি আমাকে বাড়িতে যেতে বলো না। আবেগে অনেক কিছু বলা যায়। ঠিক আছে,
তুমি যেহেতু আমার সাথে থাকতে চাচ্ছ আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই মুহূর্তে খাবারের কি ব্যবস্থা করবো আমি তো কিছুই বুঝে উঠতে পারতেছি না। একটু দেখো না আশেপাশে কোনো দোকান পোশাক থাকলে একটু রুটি মুটির ব্যবস্থা করো, তাইলেই তো হয়। তুমি একটু এখানে দাঁড়াও, আমি দেখি একটু ব্যবস্থা করা যায় কিনা। তাড়াতাড়ি চলে এসো, দেরি করো না। ঠিক আছে। তুমি আসছো? হ্যাঁ। এটা কি? দেখো, আমার কাছে মাত্র 20টা টাকা ছিল। 20 টাকা দিয়ে আমি 2 প্লেট ভাত নিয়ে আসছি। টাকা না থাকার কারণে আমি তরকারি নিয়ে আসতে পারিনি। আমি জানি যে সোজা ভাত খেতে তোমার অনেক কষ্ট হবে, কিন্তু টাকা নাই বলে আমি নিয়ে আসছি। আরে আমার কোনো কষ্ট হইব না, তুমি আনছো না, এবার তুমি নিজের হাতে খাওয়াই দাও, আমার কোনো কষ্ট হইব না। এখানে বসো। বাড়ি কি বাবা? কাকা, আমাকে বাড়ি অনেক দূরে। আমার স্ত্রী, আমরা দুজন বিয়ে করেছি। আসলে কাকা, একজন ধনীর দুলালিকে বিয়ে করে আজকে আমার এই দুর্দশা। আমরা গরিব মানুষ তো, এই জন্য ওর পরিবার আমাদেরকে মেনে নিচ্ছে না। এখন কোথায় যাব, কি করব, আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই। শোনো, আমার দুনিয়াতে কেউ নাই, ছেলে মেয়ে বউ বাচ্চা কিছু নাই, বিরাট বাড়ি পড়ে রয়েছে ফাঁকা, বিশাল বিশাল ঘর পড়ে রয়েছে। তোমরা দুজন জামাই বোঝে থাকবা, তুমি আমার পোলা, ও হইলে আমার মায়া। আজ থেকে তোমাকে কোনো টেনশন নাই। বাবা চলো, তুমি কোনো চিন্তা করো না, চলো মা চলো, আসো আসো আসো। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? না, ঘুম আসছে না। কেন, কি হয়েছে আর কি নিয়ে এত চিন্তা করছো? তুমি এমনভাবে কথা বলছো যেন আমার সংসারে কিছুই ঘটেনি। সবই জানো, তারপরেও এভাবে কথা বলছো। দেখো, তুমি তো বাবা, জন্ম দিয়েছো, আর আমি তো মা। 10 মাস 10 দিন ওকে আমি পেটে ধরেছি। আমারও তো কষ্ট হয়, আমার বুকটা ফেটে যায়, কিন্তু কাউকে বোঝাতে পারি না। নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি সংসারের কাজে, যেন ওকে মনে করতে না হয়। তুমিও ভুলে যাও, মনে করে কোনো লাভ নেই, ভুলে যাও ওকে। তা তো অবশ্যই, যতই কষ্ট আসুক, যতই আমাদের কষ্ট লাগুক, যতই ঘুমাতে না পারি, কোনো দিন ওকে আমি মেনে নেব না। শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, শুয়ে পড়ো। ঠিক আছে, ঘুমানোর চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, ভুলে যাব সব কিছু। ভাতিজা কেমন আছো? শহর থেকে সাহেব আসছে, ভালো করে একটা চা দাও। একটা না, 2টা।
উনি তো ব্যাগ রেখে গেছে। এ ভাই, এ ভাই, এ ব্যাগ রেখে গেছেন। এ তো চলে গেল, চলে গেছে কত। আরে ব্যাগটা রেখে গেল, ডাক দিলাম শুনলো না। ও মাই গড, এই ব্যাগের মতো তো টাকা রে ভাই। এতগুলো টাকার ব্যাগ রেখে তারা চলে গেল। হ্যাঁ, একটা নাম্বার পাইছি ভাই। এই নাম্বার কল দেন তো, একটু দেন তো, কল দেন, কল দেন। ভাইজান, আপনারা যে দোকান থেকে চা খাইছেন, আমি সেই দোকান থেকে বলতেছিলাম। জি জি বলেন। আপনাদের একটা ব্যাগ রেখে গেছেন। জি জি জি, ব্যাগ রেখে গেছেন। আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার ব্যাগ। আপনি ব্যাগ রেখে চলে গেছিলেন। তুমি জানো এই ব্যাগে কি আছে? হ্যাঁ, আমি খুলে দেখছি, ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা আছে। তুমি তো এই টাকাগুলো নিয়ে যেতে পারতে। না না স্যার, সেই লোভ আমার নাই। আমরা গরিব মানুষ, কিন্তু টাকা পয়সার প্রতি লোভ নেই। তা তুমি কি করো? আপাতত বেকার আছি, টাকা পয়সার অভাবে চাকরি বাকরি নিতে পারতেছি না। চাকরি বাকরি নিতে গেলেও ঘুষ দিতে হয়, সেই ঘুষের টাকা তো আমাদের নেই। তুমি আমার এই কার্ডটা রাখো, তোমার যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিবে, ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম। সুমন, সুমন, এক কাপ চা দে। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কে বলছিলেন? স্যার, আমি সোহেল বলছিলাম। সোহেল? স্যার, সেদিন আপনার একটা ব্যাগ পেয়েছিলাম, আমি আপনাকে ফেরত দিয়েছিলাম। আমি সেই সোহেল বলছিলাম স্যার। ও, ওই চায়ের দোকানে সেই সোহেল? জি জি। কেমন আছো তুমি? জি স্যার, আমি ভালো আছি। স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। কি ব্যাপারে বলো? স্যার, একটা বিষয়ে আপনাকে ফোন করেছিলাম, তা হচ্ছে যে আমার তো চাকরি নেই, বেকার আছি, আমার সংসার চলতে খুব কষ্ট হচ্ছে। যদি একটু দয়া মায়া করে আমার একটা চাকরির ব্যবস্থা করতেন, আমার জন্য খুব উপকার হতো। তোমাকে তো আমি কার্ড দিয়েছি আর বলেছি যখন তোমার প্রয়োজন আমাকে ফোন করবে, ঠিক আছে? তুমি এক কাজ করো, তুমি আগামী পরশু আমার অফিসে চলে আসো। থ্যাংক ইউ স্যার, আমি খুব খুশি হলাম। তবে স্যার, অফিসে আসলে আমাকে খালি হাতে ফেরাবেন না প্লিজ, আমার একটা চাকরি খুবই দরকার। আরে পাগল, তোমার মতো সৎ ছেলেই তো আমাদের দরকার। তুমি এতগুলি টাকা পেয়েও ফেরত দিয়েছো, এই জামানায় কেউ দেয় না। ঠিক আছে, আগামী পরশু দেখা হচ্ছে ইনশাল্লাহ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ইয়েস কামিং। হ্যাঁ বলো। সোহেল নামে একজন লোক আপনার সাথে দেখা করতে এসেছে। ও হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দাও পাঠিয়ে দাও। স্যার আসসালামু আলাইকুম। ইয়াং ম্যান সিট ডাউন। কেমন আছো? জি স্যার আমি ভালো আছি স্যার। আসতে কোনো সমস্যা হয়নি তো? না না স্যার আমার আসতে কোনো সমস্যা হয়নি। তো বলো খবর টবর কি? স্যার আপনাকে বলছিলাম আমার একটা চাকরির জন্য আর কি, মানে আমাদের পরিবার চালাতে খুব কষ্ট হচ্ছে। এই মুহূর্তে আমার একটা চাকরি হলে আমার জন্য খুব ভালো হয়। না না অবশ্যই, তোমার মতো সৎ ছেলে তো আমাদের দরকার। যাই হোক, আমি আমার এক বন্ধুকে বলেছি, সে হচ্ছে পুলিশে। তুমি সেখানে যাও, ও কিভাবে বলে সেইভাবে আগাও, আর আমি বলে দেবো। জি স্যার। স্যার একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। কি মনে করবো? বলো বলো। মানে স্যার বলছিলাম যে আপনি কি হিসেবে আছেন আমি এখনো জানি না। আমি রিটায়ার্ড সচিব। তোমার পাশের গ্রামেই আমার বাড়ি। আমার শৈশব যৌবন কেটেছে ওখানে। ওখানকার প্রতিটা ধূলিকণা আমার পরিচিত। অনেকদিন যাওয়া হয় না, তাই গিয়েছিলাম আর একটু আলো বাতাস, একটু মুক্ত বাতাস নিতে। যার জন্য হন্ডা নিয়েছিলাম। ওই সময় তোমার সাথে পরিচয়, টাকার ব্যাগটা রেখে আসছিলাম। আর আমাদের পুলিশে তোমার মতো সৎ ছেলের দরকার। এই দেশের সৎ পুলিশ অফিসার দরকার। স্যার আমি পুলিশের চাকরি করব? অবশ্যই। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। সোহেল, টেক ইট ইজি, টেক ইট ইজি। সিট ডাউন, সিট ডাউন, বসো বসো বসো। স্যার আমি তাহলে ওনার সাথে যোগাযোগ করি? অবশ্যই অবশ্যই, আমার কার্ডটা শো করবে, আর আমি যা বলার বলে দেবো। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আমি আসি স্যার। চা খেয়ে যাও। না না স্যার, অন্য একদিন। ওকে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেস্ট অফ লাক। জি। এই বাড়িঘর, আপনারা অবৈধভাবে এই বাড়িঘরে আছেন। আপনার মানে একটা ছেলে এখানে এই বাড়িতে আছেন, এটা অনেক বড় অন্যায়। চলুন থানায়, চলুন আমার সাথে। আপনি সব কি কইতাছেন স্যার? আমরা অবৈধভাবে কেন থাকতে যাবো? আমরা তো স্বামী স্ত্রী। আপনারা যে স্বামী স্ত্রী তার কোনো প্রমাণ আছে? তুমি তুমি পুলিশের পোশাক কেন কিনছো? হ্যাঁ আল্লাহ রে, আমি পুলিশ, এই জন্য পুলিশের পোশাক পরছি। আব্বা আব্বা দেখছেন কেমনি আর কি করতেছে? দেখো আমি আর কি করতেছি না, আমি যা বলছি সিরিয়াসলি বলছি। আমরা যার টাকাটা ফেরত দিয়েছিলাম উনি কে জানো? উনি পুলিশের বিশাল বড় একজন কর্মকর্তা। উনি আমাকে নগদে পুলিশের চাকরি দিয়ে ড্রেস পরিয়ে তারপর বাড়িতে পাঠিয়েছেন। কি শোনাইলা তুমি আমারে? আসলে সত্যি কথা কি জানো, তোমারও তো পুলিশের পোশাকে দেখা আমার কলিজা একদম ঠান্ডা হয়ে গেছে। আর হালাপা কইলো কি আর ভালো করি। আমি জানি তুমি আমাকে এই অবস্থা দেখে অনেক খুশি হয়েছো, কারণ কত কষ্ট করেছি আমি, কত পরিশ্রম করেছি আমি। আজকে উপরওয়ালার এই পুরস্কার আমাকে দিয়েছেন ওই মানুষটার ওসিলায়। আচ্ছা তোমরা কি আমাকে এতক্ষণ এই বাইরে দাঁড় করে রাখবে? আর বাবা আমি একজন পুলিশ অফিসার, ভিতরে গিয়ে আমাকে একটু আদর আপ্যায়ন করবে না? আরে না, কি কও তুমি? আহ করে আব্বা আহেন। এই দাঁড়া বলছি, দাঁড়া। তোর কত বড় সাহস, তুই আমার হাত থেকে পালিয়ে যাবি? সেই সুযোগ আমি তোকে দিব না। চল আমার সাথে। এই কি হয়েছে এখানে? এই কি ব্যাপার, কি হয়েছে তোমার? আরে দেখো না, আমারে অ্যারেস্ট করে নিতে আসছে। তোমাকে খুব চেনা চেনা লাগছে। তোমাকে কোথায় দেখছি বলো তো? চেনা চেনা লাগতেই পারে ম্যাডাম। ও মনে পড়েছে, তুমি আমার ছোট বোন ইবার হাজবেন্ড না? পুলিশের চাকরি পেলে কবে? দেখুন আমি এখন এই মুহূর্তে আপনাকে কৈফিয়ত দিতে প্রস্তুত নই। আমি আসছি ওনাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যেতে।
আপনার হাজব্যান্ড একজন বড় ক্রিমিনাল, আর আমি ক্রিমিনালকে ধরতে এই বাড়িতে আসছি। বাজে বকো না। আমার হাজবেন্ডের ব্যাপারে সবাই জানে। আমার হাজবেন্ড একজন স্বনামধন্য বিজনেসম্যান। তুমি কোন অপরাধে আমার হাজবেন্ডকে ধরছো? আপনি ঠিকই বলেছেন, আপনার হাজব্যান্ড অনেক বড় বিজনেসম্যান। আপনি আপনার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেন না যে আপনার হাজব্যান্ড কি এমন বিজনেস করে আর কেন পুলিশ এই বাড়িতে তাকে ধরতে আসছে? জিজ্ঞেস করুন একবার। শোনো, তুমি এই পুলিশ অফিসারের মুখের উপর বলে দাও তুমি কিসের বিজনেস করো, তাহলে সে বুঝতে পারবে। কি হলো, তুমি কোনো কথা বলছো না কেন? বলো। দেখুন, ওনার বলার মতো কোনো মুখ নেই। উনি কি বিজনেস করে আপনি শুনবেন? উনি বিশাল বড় একজন স্মাগলার। উনি তো মাদকের ডিলার। এমন কোনো চোরা কারবারি নেই যে সে করেনি। আপনি কোনোদিন জিজ্ঞেস করেছেন যে আপনার হাজব্যান্ড কিসের ব্যবসা করে, কি ব্যবসা করে? কারণ প্রশ্ন করার তো কোনো প্রয়োজন নেই। সমস্ত টাকা পয়সা নিয়ে এসে আপনার হাতে দেয়, সেই অহংকারে আপনি একদম মানুষের কাতারেই নেই। আমি আপনার সাথে এত কথা বলতে চাচ্ছি না। আপনি আমার ডিউটি পালন করতে দিন। যা কথা বলার কোর্ট আদালতে গিয়েই বলবেন, উকিলের সাথে না হয় কথা বলবেন। চলুন, আমি আপনার সাথে আপোস করতে পারবো না। চলুন আমার সাথে। যা কথা বলা সমস্ত কথা আপনারা কোর্ট আদালতে বলবেন। কোর্ট আদালত আপনাদের সাথে কথা বলবে। আরে এই শোনো না। আয় হায়, এবার স্বামী তো আমার স্বামীকে ধরে নিয়ে গেল। আমি এখন কোথায় যাব? কোর্টে? না না, কোনো উকিলের কাছে। আর আমি দূর চাই, কোনো উকিলও চিনি না। তার চেয়ে বলে আব্বা আমার কাছে যাই। আব্বা আমার যা করার করবে। কি ব্যাপার, তুমি এত রাত্রে বাইরে পায়চারি করতেছো? তো কি করব, তোমার জন্য আমার অনেক চিন্তা হইতেছিল। এত দেরি করলা কেন আসতে? আমিও একটু টেনশনে আছি। হ্যাঁ, তোমার দেখেও তাই মনে হইতেছে। তা কি নিয়ে এত চিন্তা করতেছো? আমার পুলিশের চাকরি পাওয়ার পরে এই প্রথম অনেক বড় একটা ক্রিমিনালকে আমি গ্রেপ্তার করেছি। তাই? কি ক্রিমিনাল? সে হচ্ছে মাদকের ডিলার। এমন কোনো চোরা কারবারি নেই যে সে করেনি। আসামিটা তোমার খুব পরিচিত। আসামি আমার পরিচিত? কে? তোমার দুলাভাই, তোমার বড় বোনের হাজবেন্ড। তুমি কি কইতাছো জানো আমার দুলাভাই কত বড় বিজনেস করে? হ্যাঁ, ওই যে বললাম তো, সে অনেক বড় মাদকের ডিলার। এমন কোনো চোরা কারবারি নাই যে সে করেনি। আজকে সেই মানুষটাকে গ্রেপ্তার করে আমি থানায় রেখে আসছি। হয়তো আজকে রাতের মধ্যে তাকে কোর্টে চালান করতে হবে। খুব ভালো করছো। যেই অন্যায় করুক, হোক আমার দুলাভাই, হোক আমার বাপ, যেই হোক, কাউরে ছাড় দিবা না। অন্যায়ের শাস্তি পাইতেই হবে। গুড, ভেরি গুড। তোমার মুখ থেকে আমি এই কথাটা আশা করেছিলাম। আচ্ছা, যাই হোক, আমার ইমার্জেন্সিভাবে থানায় যেতে হবে। আমার খুব ক্ষুধা লাগছে। ঘরে চলো, আমাকে কিছু খেতে দাও। চলো। আরেকটা সুখবর আছে। সুখবর? সরকার থেকে আমাকে একটা কোয়ার্টার দিয়েছে, যে কোয়ার্টারে আমরা থাকতে পারবো। এমনকি 7 দিনের মধ্যে সেই কোয়ার্টারে আমাদেরকে উঠতে হবে। তাই নাকি? চলো, আমিও খাবো, ক্ষুধা লাগছে। ওর ওখানে যে যাবা, কোনো খোঁজ খবর না নিয়ে ও যে কেমন আছে সেটাই তো জানি না। মা, বাবা, তোমরা এখানে? আমরা তো তোর ওখানেই যাচ্ছিলাম, কিন্তু তুই কোথায় যাচ্ছিস? আমি তো তোমাদের কাছেই যাচ্ছিলাম, কিন্তু তোমরা আমার কাছে কোনো খোঁজ খবর না দিয়ে কেন আসলা? কি বলবো মা, আমার তো ব্যবসা বাণিজ্য সব কিছু দেনার দায়ে ব্যাংক নিয়ে নেছে। এখন আমাদের থাকার মতো কিছুই নেই। গ্রামের যে বাড়িটা ছিল সে বাড়িটাও ব্যাংক এটাও ক্রোক করেছে। এখন আমি ভাবছিলাম কিছুদিন তোর ওখানে থেকে আমরা নতুন করে যদি কিছু করতে পারি আর কি। বাবা, আমি তো আছি আরো বড় মুসিবতে। সেজন্য আমি তোমাদের কাছে যাচ্ছিলাম যে তোমাদের কাছে কিছুদিন আমি থাকবো। তোর আবার কি হয়েছে? তুই তো ভালোই ছিলি, তাই না? হ্যাঁ, বিয়ের পরে এতদিন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল বাবা, কিন্তু হঠাৎ করে একটা ঝড় নেমে আসছে। কেন, কি হয়েছে?
মা, আমি তো এতদিন টাকা পয়সা গয়নাকাটি যা চাইছি সবই তোমার জামাইয়ের কাছে পাইছি, কিন্তু কোনোদিন জানতে চাইনি তোমার জামার এই টাকার উৎসটা কি। আজকে যখন পুলিশ ওকে ধরে নিয়ে যাচ্ছিল তখন জানতে পারলাম বাবা যে তোমাদের জামাইয়ের এত টাকা ইনকামের মেন উৎস হচ্ছে সে অবৈধ কাজ করে, নেশাদ্রব্য বিক্রি করে। এগুলো আমি আগে জানতাম না। দেখো, তোমারই পছন্দ, তোমারই বান্ধবীর ছেলে, খোঁজ খবর তুমি নিয়েছিলে, আমি আর তোমার উপরে কোনো কথা বলিনি। আমার বড় মেয়েটাকে ধুমধাম করে বিয়ে দিলাম, ছেলেটা এমন হবে কে জানতো। ছোট মেয়েটা তো আমার মুখে চুন কালি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। আশা ছিল, ভরসা ছিল তোর ওপর, আজকে তোরও এই অবস্থা। মা বাবা, শেষ ভরসাটা মনে হয় এখনো শেষ হয়নি। একটা কাজ করি, চলো না আমরা সবাই মিলে ইভার এখানে যাই। আমি ইভার বাসার ঠিকানা জানি। চুপ! যে কথা একবার মুখ দিয়ে বের করছিস আর না। আমি নিঃস্ব হতে পারি, আমি ফকির হতে পারি, আমরা দুজন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো, তবু ওই মেয়ের মুখ আমি দেখবো না। আর ওখানে যে কি হবে, ও নিজেই তো একটা ফকির। না না বাবা, তোমরা ভুল বুঝতেছো। ইভা এখনো বস্তিতে থাকে না, আর ইভার স্বামী এখন পুলিশ অফিসার। ইভার স্বামী এসে আমার স্বামীকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। চলো না বাবা, সব রাগ অভিমান ভুলে আমরা ইভার এখানে যাই। ও মা, চলো না, নিশ্চয়ই ইভা কিছু একটা করতে পারবে। এই, তুই কি আমাকে ভুলানোর জন্য এইসব বানিয়ে বানিয়ে বলছিস? না না বাবা, বিশ্বাস করো, আমি অতদিন জানতাম না যে ইভার স্বামী পুলিশ অফিসার হয়েছে। আজকে যখন আমার স্বামীকে অ্যারেস্ট করতে আসছে তখন আমি বিস্তারিত সব কিছু জেনেছি। চলো না বাবা। ও মা, তুমি বাবারে বোঝাও না। চলো না, ইভা যদি আমার স্বামীকে ছাড়ানোর কোনো একটা ব্যবস্থা করতে পারে। হ্যাঁ, তাই চলো। আমি যেতাম না, শুধু তোর মুখের দিকে তাকিয়ে আমি যাচ্ছি। চল। চলো বাবা। কি ব্যাপার আপা, আপনি এখানে, আম্মাও এখানে, আপনারা সবাই মিলে এখানে কি করতেছেন? উনি ঠিক চিনলাম না। আমার বাবা, তোমার শ্বশুর। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো তো ছিলাম, কিন্তু এখন আমার যে পরিবেশ পরিস্থিতি, তাতে আর কি করে বলি ভালো আছি। মানে আপনাদের কি হয়েছে আমাকে বলা যাবে? আসলে কোনটা বলি তোমাকে, বলো? ব্যবসা বাণিজ্য সব কিছু লসের খাতায় চলে গেল। বিশ্বের এই অবস্থার কারণে ব্যাংক লোন করা ছিল, লোন ঠিকমতো শোধ করতে না পারায় আমার মিল, ইন্ডাস্ট্রি, বাড়ি গাড়ি সব ব্যাংকরপ্ট করে নিয়েছে। ইভেন আমার গ্রামের বাড়িও ব্যাংকরপ্ট করেছে। সেই জন্য বলছি, ভালো আমি কেমনে আছি। তারপরে আরও যেটা শুনলাম সেটা হলো আমার বড় মেয়ের জামাই, সে একটা ড্রাগ এডিক্টেড। আমরা জানতাম না, তাকেও তুমি অ্যারেস্ট করেছো। তাই তো তোমার কাছে যাচ্ছিলাম, যদি কোনো। বাবা সোহেল, হ্যাঁ আসলে তোমাকে না জেনে না বুঝে অনেক কথা বলেছি, এবং কি তোমার গায়ে পর্যন্ত আমি হাত তুলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আর সবচেয়ে বড় কথা হলো কি, আমার বড় মেয়ের জামাইটাকে কি একটু ছাড়ানোর ব্যবস্থা করা যায় না? দেখুন, আমি আপনাদের অবস্থানটা বুঝতে পেরেছি, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আসলে আইন আদালতের ব্যাপার তো, তারপর আমি চেষ্টা করব তাকে যেন সহি সালামত আমি বের করতে পারি। কিন্তু আপনারা সবাই কি এখানে থাকবেন? আমার সাথে আসুন, চলুন আমার সাথে। ঠিক আছে, যাব। তুমি শুধু ওর ছাড়ার ব্যবস্থা করে দাও, আমরা দুজন তারপরে যেখানে একটা থাকার ব্যবস্থা আমি করে নিব। বাবা, আপনারা সব কি বলতেছেন? আপনারা আমার বাড়ির কাছে এসে আপনারা এইভাবে চলে যাবেন, এটা হয়? আমি আপনাদেরকে যেতে দিলে তো, দেখুন আমি বুঝতে পারছি যে আপনার মেয়ে আপনাদের উপর হয়তো রাগ করে আছে, কিন্তু আমার স্ত্রীর শরীরে কিন্তু আপনাদের রক্তই বইছে। আপনারা যদি তার মুখোমুখি হন, দেখবেন সে অনেক খুশি হবে। ওই ব্যাপারগুলো হয়তো তার মনে নেই, ভুলে যাবে সব কিছু। আমি আপনাদেরকে যেতে বলছি, প্লিজ আপনারা আমার সাথে আসবেন। আসুন আভা, চলেন তো, আসেন আসুন।